যথেচ্ছভাবে ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়াটা কতটা ক্ষতিকর, বাচ্চাদের কৃমির জন্য কিভাবে সতর্ক নেওয়া উচিত, জেনেটিক ওষুধ কতটা নিরাপদ, ডাক্তারবাবুরা প্রেসক্রিপশানে জেনেটিক নামের পরিবর্তে ব্র্যান্ড নেম লেখেন কেন? আমরা এই সমস্ত প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছিলাম ইন্টারনাল মেডিসিনের বিশিষ্ট চিকিৎসক দিব্যেন্দু চক্রবর্তীর কাছে। শুনুন তিনি কি জানাচ্ছেন এই বিষয়ে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কৃমি বা কৃমির সমস্যাটা। তো এইটা প্রতিষেধক হিসাবে কিছু আছে বা আগে থেকে কোনো রকম ভাবে হাইজিন বা কোনো কিছু মেনটেন করে এটা কৃমি থেকে রোকা সম্ভব? এই বিষয়টা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, কৃমি হচ্ছে অ্যাকচুয়ালি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ডিজিজ। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানে হচ্ছে যে সমস্ত কান্ট্রিগুলো, যে সমস্ত আমাদের ইন্ডিয়ার মতো দেশ যারা এখনো ডেভেলপ করছে, ডেভেলপ হয়ে যায়নি, সেই সমস্ত দেশের ডিজিজ। কেন এটা এই সমস্ত জায়গায় বেশি হয় সেটা একদম খুব ক্লিয়ার কাট, যে হেলথ হাইজিন সম্পর্কে আমাদের সচেতনতা খুব কম। এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এখন আস্তে আস্তে সচেতনতা বাড়ছে ডেফিনেটলি। তো ফিটা কৃমি বা কৃমি অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্য সচেতনতার অভাবের একটা ফল, এছাড়া কিছু না। ফিটা কৃমি খুব সহজেই প্রতিরোধ করা যায়, খুব খুব সহজেই প্রতিরোধ করা যায়। সেটা হচ্ছে সিম্পল হেলথ হাইজিন যদি আপনি মেনে চলেন। কি কি সিম্পল হেলথ হাইজিন? সেটা হচ্ছে খাবার আগে হাত ধোয়া, প্রথম কথা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে যে খাবারে আপনি, যে জায়গাতে আপনি খাবেন সেটাকে সুন্দরভাবে যাতে অন্তত পরিষ্কার থাকে। 3 নম্বর হচ্ছে বাথরুম যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যখন টয়লেট যাই, টয়লেট যাওয়ার সময় কোনো একটা জুতো পরা। কারণ ম্যাক্সিমাম বেশ কিছু কৃমি আছে যেগুলো কিন্তু টয়লেটের মধ্যে থাকে। হ্যাঁ, সেই কৃমিগুলো কিন্তু পা দিয়ে ওঠে, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা জুতো ইউজ করা টয়লেটের ক্ষেত্রে। তো এইগুলো জাস্ট সিম্পল মেজার্স যদি আমরা মেনে চলি তাহলে কৃমি প্রতিরোধ করা সম্ভব। কৃমি হলে তার এখন খুব ভালো ভালো এফেক্টিভ ওষুধ আছে, সেগুলো ট্রিটমেন্ট করা যায়। কৃমি সম্পর্কে আমি যেটা বলতে চাই, কৃমি সম্পর্কে প্রচুর ভুল ধারণা আছে, প্রচুর ভুল ধারণা। অনেকে বলেন মিষ্টি বেশি খেলে কৃমি হয়। না, মিষ্টি বেশির সঙ্গে কৃমির কোনো রকম কোনো সম্পর্ক নেই। কৃমি হচ্ছে এক ধরনের প্যারাসাইট, এক ধরনের, সেটাও এক ধরনের জীব, সেটা আমাদের শরীরে ঢোকে আমাদের খাবারের মাধ্যমে বা অনেক সময় আমাদের স্কিন ভেদ করেও ঢোকে, ঠিক আছে? কাজে এর সঙ্গে মিষ্টি খাওয়ার কোনো সম্পর্ক নেই। অনেকে বলেন যে কৃমি হলে দাঁত কড়মড় করে, এটাও একদম কমপ্লিটলি রং। দাঁত কড়মড় করার অনেক কারণে হতে পারে। কৃমি হলে মুখ দিয়ে লালা পড়ে, এটাও কমপ্লিটলি রং। কোনো কৃমি হলে লালা পড়ে না। এগুলো রকম বিভিন্ন রকমের মিসকনসেপশন বা মিথ বলা থাকে, এরকম হয় আর কি। তবে কৃমির ট্রিটমেন্ট খুব এখন অ্যাভেলেবেল, এবং কৃমি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায় তাহলে খুব পেশেন্ট ভালো থাকে। কিন্তু এক ধরনের জিনিস আছে যেটাকে বলা হয় নিউরোসিস্টিসার্কোসিস। মানে এক ধরনের কৃমি আছে যে কৃমি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আমাদের সারা শরীরে, বিশেষ করে ব্রেনের মধ্যে সেটা ছড়িয়ে গিয়ে এক ধরনের রোগ করে যেটাকে বলে নিউরোসিস্টিসার্কোসিস। পেশেন্টের হঠাৎ করে খিঁচুনি হতে থাকে, কনভালশন। তো এটা খুব একটা ফ্যাটাল ডিজিজ। কনভালশন হয়, খিঁচুনি হয়, ব্রেন টিউমারের মতো লক্ষণ দেখা দেয়। তো এটা যদি হয়, দেখা যায় যে আমরা অনেকগুলো পেশেন্টও পেয়েছি এই ধরনের নিউরোসিস্টিসার্কোসিস, আমাদের আরামবাগ এরিয়াতে খুব আনকমন হয়। এগুলো কৃমি থেকে হয়ে থাকে। কাজেই কৃমি প্রতিরোধ করাটা খুব একটা সহজ ব্যাপার না, জাস্ট একটা সিম্পল হেলথ হাইজিন মেনটেন করাটা ইম্পর্টেন্ট। অ্যালবেন্ডাজল অনেক খান, তো এটা খাওয়াটার কি কোনো নিয়ম আছে বা এটা কতটা কার্যকরী বা নিজে থেকে নেওয়াটা কতটা উচিত বলে মনে করেন? হ্যাঁ, এবার এখানে ব্যাপার হচ্ছে কি, দেখুন আগেই যে, এখন যেহেতু ইন্ডিয়া একটা এপিডেমিক এরিয়া, মানে কৃমির এপিডেমিক এরিয়া, মানে এখানে কৃমি র্যাম্প্যান্ট হয়। তো একটা সময় ছিল যখন বিশ্বাস করা হতো যে প্রায় প্রত্যেকটা বাচ্চারই কৃমি আছে, কারণ ইন্ডিয়াতে এরকম পরিমাণে কৃমি হতো, আর কৃমি ইনফেস্টেশন ছিল। তখন বলা হতো, অনেক বাচ্চাদের ডাক্তাররা হয়তো বাচ্চাদেরকে রেগুলার কৃমির ওষুধ খেতে বলতেন। আহ, তো এই ধরনের একটা প্রচলিত ধারণা ছিল, কিন্তু এখন সেই ধরনের কোনো গাইডলাইন্স কিন্তু নেই যে আপনার কৃমি হোক বা না হোক আপনার কৃমির ওষুধ কন্টিনিউ খেয়ে যেতে হবে, এরকম কোনো গাইডলাইন্স আমার অন্তত জানা নেই। আমরা কৃমির ওষুধ তখনই দিই যদি পেশেন্টের কৃমির সিমটমস থাকে বা কোনো এভিডেন্স থাকে, মানে রিপোর্টে কোনো এভিডেন্স আছে। আদারওয়াইজ তাকে কৃমির ওষুধ দিয়ে না দেওয়াটাই ভালো। কোনো রকম ক্ষেত্রে, আমি যে কোনো ক্ষেত্রে, শুধু কৃমির ওষুধ ক্ষেত্রে বলবো না, যে কোনো ক্ষেত্রে সেলফ মেডিকেশন করা উচিত না। মানে আমি নিজে কোনো ওষুধই কিনে খাবো না। যখনই কোনো ক্ষেত্রে ওষুধ খেতে যাবো, সেটা অ্যালবেন্ডাজোলিও বা যাই হোক, আমি ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই খাবো। কতটা ডোজে খেতে হবে সেটা ডাক্তারবাবু অ্যাকর্ডিং টু বডি ওটা আমার ঠিক করে দেবেন।
তবে নিজে কৃমির ওষুধ খাওয়াটা ঠিক না। অনেক পেশেন্ট আমি দেখেছি যে যে কোনো মানে গ্যাস অম্বল গায়ে চুলকানি অ্যালবেন্ডাজোল রেগুলার খেয়ে যাচ্ছেন, একদম একদম করবেন না। অত্যন্ত রকমের খারাপ জিনিস। আমি বারবার বলি যে ক্ষেত্রে আপনার গেন কিছু নেই, পুরোটাই রিস্ক, তো সেগুলো করা উচিত না। এরকম কোনো গাইডলাইন্স নেই যে বাচ্চাদের প্রতিদিন কৃমির ওষুধ খাওয়াতে হবে কি প্রতি মাসে খাওয়াতে হবে, এরকম কোনো গাইডলাইন্স। স্যার হঠাৎ করে কোনো জ্বর হচ্ছে, দেখা যাচ্ছে বাজার থেকে মুড়ি মুড়ির মতো মানুষ কিনে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তো হয়তো সারলো না, শেষে আপনার কাছে আসতে হবে। তা এটা হ্যান্ডেল করা কতটা কষ্টকর হয়ে গেল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন সারা পৃথিবীতে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সারা পৃথিবীতে বিভিন্ন হেলথ জার্নালে এটা নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে অ্যান্টিবায়োটিক গুলো অত্যন্ত হাই ক্লাস অ্যান্টিবায়োটিক হিসাবে মনে করা হতো সেগুলো এখন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেগুলো কাজ করছে না ইভেন। এবং সব থেকে সমস্যা হচ্ছে আমাদের ক্ষেত্রে, ডাক্তারদের ক্ষেত্রে, যেগুলো বড় বড় অ্যান্টিবায়োটিক সেগুলো দিয়েও কিন্তু তার এফেক্ট পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা মারাত্মক আকার ধারণ করেছে, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে, এই সমস্ত আমাদের দেশগুলোতে যেখানে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কোনো রেগুলেশন নেই। স্যার প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে, এটা কেন রোখা যাচ্ছে না? দেখুন, রোখা সবই যাবে যদি সেরকম মতো সরকারের সদিচ্ছা থাকে। কেন রোখা যাচ্ছে না তার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে প্রথমত সরকারের এই ব্যাপারে কোনো রকম কোনো সদিচ্ছা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলো এই সমস্ত জিনিস মার্কেটিং করছে তারাও জানে যে এই সমস্ত ওষুধ পেশেন্টরা কিনে খায়, তাতে তাদের মুনাফার ব্যাপার আছে, এবং সরকারও চায় না যে এই ওষুধ কোম্পানিগুলোর মুনাফা বন্ধ হোক। তার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, কোনো গাইডলাইন্স নেই। কিন্তু অ্যান্টিবায়োটিক কখনো কোনো পেশেন্টের কিনে খাওয়া উচিত না। এর কেন কেন উচিত না? প্রথম কথা হচ্ছে যে প্রথমত আপনি জানলেন কি করে যে এই অ্যান্টিবায়োটিকটা আপনার লাগবে? ফার্স্ট কথা, আপনি হয়তো ভুল অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। সেকেন্ডলি হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটি যেটা খাচ্ছেন সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, কারণ বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের রিয়াকশন অন্যরকম, সাইড এফেক্ট হয়, সেটা আপনি জানবেন না। থার্ডলি হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন সেই অ্যান্টিবায়োটিকটা আপনার ডোজ কতদিন খেতে হবে আপনি জানলেন না। ধরুন অ্যান্টিবায়োটিকের ডোজ হচ্ছে আপনার ডিজিজের ক্ষেত্রে আপনার যে ধরনের ইন্ডিভিজুয়ালিটি আছে, আপনাকে হয়তো 7 দিন খেতে হবে, আপনি 3 দিন খেয়ে বন্ধ করে দিলেন। সমস্যা কি হলো? ধরুন আপনার সত্যি সত্যিই শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকেছিল, সেই ব্যাকটেরিয়াটা হয়তো কিছুটা মরলো, কিছুটা কিন্তু রয়ে গেল। এরপর যেটা হলো, যে ওষুধটা আপনি অসম্পূর্ণ রেখে দিলেন সেই ওষুধটা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গেল। এই ওষুধটা পরে যখন কোনো ডাক্তারবাবু আপনাকে দেবেন সেটা কিন্তু আর কাজ করবে না। এর ফলেই কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে চলেছে, কমপ্লিটলি ভাবে বেড়ে চলেছে এবং র্যাম্প্যান্ট হয়ে বেড়ে চলেছে। আর আরেকটা এখানে আমাদের ডাক্তারবাবুদেরও সমস্যা আছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আহ, আমাদের দেশে কোনো অ্যালগোরিদম নেই, কোনো অ্যালগোরিদম নেই যে আমরা কোন কোন অ্যান্টিবায়োটিক ইউজ করবো, কখন কোন ধরনের অ্যান্টিবায়োটিক, তার কোনো গাইডলাইন্স নেই। তো এই গাইডলাইন্স না থাকার ফলে আমরা প্রথমেই পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়ার জন্য প্রথমেই আমরা খুব হাই অ্যান্টিবায়োটিক ইউজ করি, যেগুলো খুব হায়ার ক্লাসের অ্যান্টিবায়োটিক। তার ফলে কি হচ্ছে, আমি যখনই হায়ার ক্লাসের অ্যান্টিবায়োটিক ইউজ করে পেশেন্টকে বেশ কিছুদিন রাখছি, তার তখন আর লোয়ার ক্লাসের অ্যান্টিবায়োটিক সেখানে কাজই করছে না। তো এগুলো বিভিন্ন দিক থেকে সমস্যা আছে। আমার যেটা মনে হয় এখানে দুটো জিনিস দরকার। এক হচ্ছে বাইরে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করা উচিত এবং ওষুধের দোকানদারদের কাছে স্ট্রিক্ট একটা রেস্ট্রিকশন রাখা উচিত যে কোনো অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন যেন না দেয়। এবং সেকেন্ডলি হচ্ছে যে আমাদের ক্ষেত্রে, ডাক্তারদের ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক গাইডলাইন্স দেওয়া উচিত সমস্ত হসপিটাল বা নার্সিংহোম প্রাইভেট সেটআপেও হোক, যে এই ডিজিজ হলে আপনারা এই ধরনের অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন। যদিও সেটা সবসময় সম্ভব না, কিন্তু একটা সাজেশন দেওয়া যেতে পারে যে এইরকম ভাবে আপনি স্টার্ট করতে পারেন। এইগুলো করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিছুটা হলেও কাবু করা যেতে পারে। কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা মারাত্মক ব্যাপার, ইমিডিয়েট এই ধরনের অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খাওয়া বন্ধ করা উচিত। স্যার ব্র্যান্ডেড কোম্পানির ওষুধের অনেকটাই দাম, তো যার জন্য এখন বিশেষ করে সাধারণ রোগীরা জেনেরিক ওষুধের দিকে ঝুঁকে তারা খাচ্ছে। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জনঔষধি যে কেন্দ্র সরকারের উদ্যোগে তৈরি হয়েছে, সেখানে লেখা থাকছে ইন্ডিয়ান সার্টিফাইড। তো এই জেনেরিক ওষুধগুলো খাওয়া স্যার কতটা নিরাপদ যদি বলেন? দেখুন, এখানে আমরা একটা কথা বলে রাখি, আমাদের ডাক্তারবাবুরা আমরা ওষুধের গুণগত মান, ওষুধের দামের উপরে আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই, আমরা শুধুমাত্র ওষুধ প্রেসক্রাইব করে থাকি। তো এখন দেখুন, এখন যদি বলেন যে থিওরিটিক্যালি যে ওষুধ
প্রধানমন্ত্রীর ওষুধ মানে জনঔষধি দোকান থেকে পাওয়া যাচ্ছে বা দোকান থেকে কিনতে পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না? থিওরিটিক্যালি কোনো ডিফারেন্স নেই, দুটোর গুণমান সেম হওয়া উচিত, যদি ভিতরে সমস্ত রকম কোয়ালিটি কন্ট্রোল, যেটাকে বলা হয় যে আমি একটা ওষুধ তৈরি করলাম তার কিছু কোয়ালিটি কন্ট্রোল ঠিক রাখতে হবে। কোয়ালিটি কন্ট্রোল মানে আমি ওষুধটা ঠিকঠাক ভাবে তৈরি করছি, ঠিকঠাক ভাবে প্যাকেজিং করছি, ঠিকঠাক ভাবে স্টোর করছি এবং টেস্টিং করে দেখছি যে ওষুধটা ঠিক আছে কিনা। এগুলো যদি ঠিক থাকে তাহলে দুটো ওষুধের কোয়ালিটি এক হওয়ার কথা। এখন যদি বলেন যে দুটো, আপনারা যদি দেখেন যে দুটো ওষুধের কি কোয়ালিটি এক থাকছে, সেটা বলা খুব মুশকিল, কারণ আমরা কোয়ালিটি কন্ট্রোল করি না। এখন যদি এটা বলতে হয় যে এই ওষুধের কোয়ালিটি কম বা এই ওষুধের কোয়ালিটি বেশি, তাহলে সেই নিয়ে বড় স্টাডি করা দরকার যে এই পেশেন্টকে এই ওষুধ দেওয়া হচ্ছে, এই পেশেন্টকে এই ওষুধ দেওয়া হচ্ছে, কার কতটা এফেক্ট আছে, সেরকম কোনো স্টাডি নেই। তবে যে সমস্ত, আমার একটা জিনিস মনে হয় যে সমস্ত পেশেন্ট ব্র্যান্ডেড ওষুধ কিনতে পাচ্ছেন না, ওষুধ বন্ধ করে দিচ্ছেন, তাতে তো অনেক বেশি ক্ষতি। তো তার জন্য সে যদি প্রধানমন্ত্রী জনঔষধি দোকান থেকেই হোক বা যে কোনো দোকান থেকেই হোক, কম পয়সায় যদি সে ওষুধ খায়, তাতে এফেক্ট যদি অতটা নাও হয়, কিন্তু কিছু না খাওয়ার ক্ষেত্রে তো ভালো, কিছু না খাওয়ার থেকে এটা ডেফিনেটলি ভালো। স্যার একটু বিতর্কিত প্রশ্ন করবো, সেটা হচ্ছে ডাক্তারবাবুরা জেনেরিক ওষুধ লিখে দেন না, ব্র্যান্ডেড লিখে দেন। তো এক্ষেত্রে কি কিছু একটা সমস্যা হয় ওষুধ দোকানের ক্ষেত্রে, যে ওষুধটা খুঁজে পেতে সেইটা সুবিধা করে দেওয়ার জন্য কি লিখে দেওয়া হয়? হ্যাঁ, এখানে তো একটা ব্যাপার আছে। তো প্রথমত ওষুধের দোকানে আপনি যখনই যাবেন, ওষুধের দোকানে তো বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ থাকে। ধরুন আমরা ওষুধ লিখেই দিলাম প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম লিখে দিলাম, আমি কোনো ব্র্যান্ড লিখলাম না, ঠিক আছে, পেশেন্ট খুশি। পেশেন্ট কার কাছে যাবে ওষুধটা নিয়ে? ওষুধের দোকানদারের কাছে। ওষুধের দোকানদারের কাছে কিন্তু অনেক ব্র্যান্ড আছে, তাহলে আপনি ডাক্তারবাবুকে ব্র্যান্ড চুজ করতে দিলেন না, কাকে চুজ করতে দিলেন? ওষুধের দোকানদার। সে কিন্তু তার সুবিধা মতো ব্র্যান্ড আপনাকে দেবে। এবার আপনি ভালো হলেন কি খারাপ হলেন তার রেসপন্সিবিলিটি কার? ডাক্তারের। ডাক্তার কখনোই চাইবেন আপনি ভালো এই খারাপ হন, কখনোই চাইবেন না, কিন্তু ওষুধের দোকানদারের কিচ্ছু এসে যায়। আপনি ব্র্যান্ড চুজ করার পাওয়ার কাকে দিচ্ছেন? ডাক্তারের কাছ থেকে কেড়ে ওষুধের দোকানদারকে দিচ্ছেন। জেনারিক নামে প্রেসক্রিপশন সবসময় করা উচিত, ডেফিনেটলি করা উচিত, আমি মানতেও বাধ্য সেটা, যদি আপনি জেনারিক ওষুধের দোকানে যান। আমরা লিখছি প্যান্টোপ্রাজল, একটা ওষুধের দোকানদারের কাছে প্যান্ডি থেকে শুরু করে প্যান্টোসিড ডিএসআর বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ আছে। ওষুধের দোকানদার যখন দেখবে তার কাছে পেশেন্টটা কোনো ফ্যাক্টরি না, সে দেখবে আমি যার কাছ থেকে বেশি লাভ পাই, যে আমাকে বেশি লট দেয়, আমি সেই ওষুধটাই দেবো। কাজে জেনারিক নামে প্রেসক্রিপশন করা খুবই ভালো, সরকারও এরকম বিভিন্ন রকম অনেক সময় বিভিন্ন রকম রেগুলেশন এনেছে, কিন্তু তারা নিজেদের দিকেই ঠিক নেই যে দোকানে আমি যাবো সেই দোকান যেন তাকে জেনারিক ওষুধই দেয়। কাজে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। আমি একটা জায়গা ঠিক করতে গেলে আমাকে পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে, সেটা সম্ভব? সেটা সম্ভব না, করা যায় যদি সদিচ্ছা থাকে।